স্বামীকে ভবিষ্যৎ বোঝাতে গিয়ে নিজের ভবিষ্যৎটাই নষ্ট করবেন না। তাকে তার মতো খরচ করতে দিন। আপনি নিজে ইনকাম করা শিখুন। কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্যি বলে কাঁদানো অনেক ভালো। এতে করে হয়তো কষ্ট পাবে, কিন্তু বিশ্বাস হারাবে না। কাউকে উড়তে দেখে ডানা কাটা বাদ দিয়ে নিজেও উড়তে শিখুন। দেখবেন পৃথিবীটা কত সুন্দর। গ্রামের মধ্যবিত্ত সংসারে হাজব্যান্ড ওয়াইফ ৮,০০০ টাকা জমিয়ে রাখে কিভাবে। তো 5টি বিজনেস আইডিয়া মহিলাদের জন্য। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগ প্রত্যেকদিন বিকাল 4টায় আসে। আর আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গ্রামের মধ্যবিত্ত সংসারে হাজব্যান্ড ওয়াইফ 8,০০০ টাকা জমিয়ে রাখি কিভাবে, 5টি বিজনেস আইডিয়া মহিলাদের জন্য। তো মন দিয়ে শোনো, 5টি বিজনেস আইডিয়া কি সেই সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতেছি। তো চলো, এই যে দেখতে পাচ্ছেন কলা, তো সেই বাজার খরচটাও একটু গুছিয়ে নেব, সাথে তোমাদের সাথে কথা বলতে বলতে একটা কলাও খেয়ে নেব। আর এখানে লাউ শাক দেখতে পাচ্ছেন, আর প্লাস্টিকের ব্যাংকটা তো কেটেই ফেলেছি। আর এখানে মাটির ব্যাংক, এখন মাটির ব্যাংকে আমি টাকা সঞ্চয় করব। তো যাই হোক, মেইন টপিকে আসি। গ্রামের মধ্যবিত্ত সংসারে হাজব্যান্ড ওয়াইফে 8,০০০ টাকা জমিয়ে রাখি কিভাবে, 5টি বিজনেস আইডিয়া মহিলাদের জন্য। এক নম্বর হচ্ছে মশলা। তোমরা মশলার ব্যবসা করে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবে যদি বুদ্ধি থাকে। ভালোভাবে যদি মশলা তৈরি করতে পারো ঘরে বসে সংসার সামলিয়ে, তো সুন্দরভাবে যদি ভালো ধরনের মশলা বানিয়ে আশেপাশে মুদিখানার দোকানে দিতে পারো, বা তোমার আশেপাশে কারো বাড়িতে দিয়ে আসতে পারো, তাহলে এত মশলার হবে, প্রচার হবে, তখন তোমার বাড়ি থেকে এসে সবাই মশলা কিনে নিয়ে যাবে। তো 1 নম্বর হচ্ছে মশলার ব্যবসা। 2 নম্বর হচ্ছে আচার। তো আচারের ব্যবসা তোমরা মানে ভ্যারাইটিস ধরনের আচার বানিয়ে বিক্রি করতে পারো। আমের আচার, তেঁতুলের আচার, তোমার আমলকির আচার, গাজরের আচার, তোমার আমের আচার, লেবুর আচার, মানে মরিচের আচার, মানে ভ্যারাইটিস ধরনের আচার সুন্দরভাবে বানিয়ে বয়ামের মধ্যে ভরিয়ে বিক্রি করতে পারো। এখানেও কিন্তু তোমরা লাভবান হতে পারবে। 3 নম্বর হচ্ছে আর 3 নম্বরটা বলছি তোমাদের। 3 নম্বর ব্যবসাটা কিসের? ওই হাঁস, মুরগি, কবুতর ওইগুলো পালন পোষণ করে, মানে হাঁসের ডিম, মুরগির ডিম বিক্রি করেও তোমরা সংসার চালাতে পারো। কিন্তু হাঁসের ডিম, মুরগির ডিম যদি একবার প্রচার হয়ে যায়, তখন তোমার বাড়ির থেকেই এসে মানুষ কিন্তু কিনে নিয়ে যাবে। 3 নম্বর ব্যবসা। 4 নম্বর হচ্ছে মানে সেলাইয়ের কাজ। চুড়িদার, নাইটি, ব্লাউজ এইগুলো যদি তুমি সেলাই করো, এমন যদি তোমাদের দোকান নাও থাকে, বাড়ির ঘরের ভিতরে তুমি করতে পারো, এমনভাবে প্রচার হয়ে যাবে বাড়ির থেকেই তোমার কিন্তু খুব সুন্দরভাবে ব্যবসা চলবে। আর 5 নম্বর হচ্ছে লাইলন ব্যাগ। তোমরা যদি আমার মতো করে লাইলন ব্যাগ সেলাই করতে পারো, সেলাই এমনভাবে করতে পারো, এমনভাবে প্রচার করতে পারো যাতে তোমার বাড়ির থেকে এসে মানুষ নিয়ে যায়। যদি দোকানপাট নাও থাকে, বাড়ির থেকে এসে নিয়ে যেতে পারে, এমন ফিনিশিং, এমনভাবে সুন্দরভাবে ব্যাগ তোমরা বানাবে, তো বাড়ির থেকে মানুষ কিনে নিয়ে যেতে বাধ্য হবে। তো ভাবছি যে রাত্রিবেলা তো লাউ শাক রান্না করব না, তো ভাবছি যে বেঁচে রেখে দেই। রাত্রিবেলা যে কোনো কাজ যদি একটু গুছিয়ে করা যায় একটু, তাহলে সকালবেলার জন্য নিজের জন্য কিন্তু সুবিধা হয়। কারণ নিজেকে তো সেই সকালবেলার কাজগুলো তো নিজেকেই করতে হবে, তাই না? তো রাত্রিবেলা যদি সেই কাজগুলো তোমরা একটু গুছিয়ে রাখো, তাহলে সকালে কিন্তু নিজের জন্য খুবই আরামদায়ক হয়ে উঠবে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার 5টি বিজনেস আইডিয়া তোমাদের জন্য করলাম। তো কীরকম লাগলো বিজনেস আইডিয়াগুলো? তো
তো যাই হোক, এভাবে এখানে লাউ শাকের আটি আছে দুইটা, এই দুইটা লাউ শাকের আটির দাম হচ্ছে 30 টাকা। বর্তমান নতুন নতুন লাউ শাক এসেছে বাজারে, তো একটু তো দাম হবে, তাই না? তো নতুন যে কোনো জিনিসেরই দাম হয় একটু। আর আমি তো মাটির উঠোনে কী করেছি, চাল কুমড়ো আর পুঁই শাক আর একটা কুমড়ো গাছ, তো এই তিনটি আর কি হয়েছে। এবার চিচিঙ্গা হয়নি। তারপরে ছোট ছোট 5টা লাউয়ের চারা গাছ আমি ওই গামলির মধ্যে রোপণ করেছি, ও কটাও আর কি রোপণ করব। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন, এভাবে আমি শাকগুলো বেছে নিচ্ছি যাতে কালকে সকালের জন্য সুবিধাই হয়, খালি ধুয়ে বসিয়ে দেবো, বাজ হয়ে যাবে। তো ইয়েলো কালারের বেডশিটটা অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি, এবার এই গোলাপি কালারের বেডশিটটা পেতে নিয়েছি। তো যাই হোক, একটা করে বেডশিট বর্তমান তো বর্ষার দিন 7-8 দিন থাকে। আগে তো ঠান্ডার দিনে কিন্তু 15-20 দিন কোনো নোংরা হয় না। মানে যেহেতু বর্ষার দিন, সেই জন্য ওই ভিজের সাথে সবাই ওই এই বিছানাটাই ওঠে, ছেলে হাজব্যান্ড এরা সবাই আর কি সবসময় বিছানাটাই ওঠে। মানে ভেজা পায়ে ওঠে, কেউ আধা ভেজা পায়ে ওঠে, ওই জন্য তাড়াতাড়ি নোংরা হয়ে যায় বেডশিট। তো আমাকে 7-8 দিনের মধ্যে বেডশিটগুলো ধুয়ে দিতে হয়। তো যাই হোক, নোংরা যদি কেউ না করে তাহলে পরিষ্কার করব কিভাবে? নোংরা করার মতো তো 1-2 জন থাকতে হবে, তাই না? নোংরা না হলে ধুবো কি? এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, এইভাবে আমি শাকগুলো বেছে নিচ্ছি আর ব্যাগগুলো এভাবে করে নিচ্ছি। আর বর্তমান আমার শরীরটা একটু অসুস্থ। কী কারণে? অ্যালার্জি বেরিয়েছে, জ্বর ভাব, সেই জন্য আর কি সেলাই করতেছি না। মানে লাল লাল হয়েছে গায়ের মধ্যে, পুরো শরীরে না, পিছনে পিঠের মধ্যে আর একটা পায়ের মধ্যে আর আমার বুকে। তো যাই হোক, অ্যালার্জি কিন্তু আমার গরমের মধ্যে হয়। আর সেদিন শুকটি মাছ খেয়েছি, শুকটি মাছ খেয়ে বেশি হয়েছে। মাছ, শুকটি এগুলো কিন্তু অ্যালার্জিতে খাওয়া যায় না, বেশি হয়। মানে সেই জন্য আর কি জানি আবার ভুলে গেছি যে খাওয়া যাবে না, বেশি হয়ে গেছে। ডিম খাওয়া যাবে না, পোলট্রির মাংস খাওয়া যাবে না। ডক্টরের ওখান থেকে ওষুধ নিয়ে এসেছি। তো আমি কিন্তু এলোপ্যাথি ওষুধ খাই না, হোমিওপ্যাথি ওষুধ খাই সচরাচর। তো যাই হোক, একটু কমে গিয়েছিল। তো ডিম ভেজেছিলাম, তো ডিম খেয়ে নিয়েছি একটু। ডিম খাওয়ার কারণে হয়নি, আমার তো মনে হয় ওই শুকটি মাছ খাওয়ার কারণে আর কি হয়েছে। তো এখানে কয়টা ডিম আছে, সেই ডিম কয়েকটা আর কি ডেলিভারির জন্য কেউ নিয়ে যাবে, সেই জন্য আর কি ছোটোগুলো আলাদা করে নিলাম আর বড় সাইজগুলো আলাদা করে নিলাম। তো কেউ ছোটো ডিম পছন্দ করে, ছোটো ডিমগুলোকে ভাবে যে এগুলো দেশি মুরগির ডিম, আর বড়গুলোকে ভাবে জিএসটি বা পোলট্রি। তো যাই হোক, যে যেরকম পছন্দ করে তার জন্য তো সেরকমভাবে রাখতে হবে না, তাই না? তো এই যে দেখুন, ডিমগুলো আমি এভাবে রেখে দিচ্ছি। তো যাই হোক, আমার ব্লগের মধ্যে কোনো না কোনো অংশ ভালো লাগলে একটু পাশে থাকবেন। আর আমরা যেহেতু সবাই ছোট ইউটিউবার, একে অপরের পাশে থাকবো, এটাই হচ্ছে মেন কথা। তো এই যে দেখুন, টাকাগুলো এভাবে রেখে দিয়েছি, ব্যাগগুলো আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়ে রেখে দেবো। আর এখানে দেখুন, চিচিঙ্গা অর্ধেক কেটে নিয়েছি, আরও একটা কাটবো। আর কলাগুলো এখানে রেখে দিয়েছি, এইগুলো অফ ক্যামেরায় গুছিয়ে রেখে দেবো। আলু আছে এখানে, আর এখানে কড়াইয়ের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, অলরেডি ভাত হয়ে গেছে। রাতের ভাতটা আমি কড়াইয়ের মধ্যে করে নেই, রাইস কুকারে আমাকে ঝামেলা মনে হয়। সকালবেলা রাইস কুকারের মধ্যে রান্না করে নেই, আর রাত্রিবেলা আমি এই কড়াইয়ের মধ্যে করে নেই, তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, কাপড়গুলো এভাবে গুছিয়ে নিয়েছি, টাকাগুলো রেখে দেব এভাবে। তো যাই হোক, এই দেখতেই পাচ্ছেন, এভাবে তোমরাও চাইলে অল্প অল্প করে এভাবে টাকা সঞ্চয় করতে পারো। 8,000 টাকা এভাবে তোমরা জমিয়ে রাখতে পারো। তো হাজব্যান্ড ওয়াইফের যদি ভালো বুদ্ধি থাকে তাহলে কিন্তু 8,000 কেন, 16,000 টাকাও তোমরা সেভ করতে পারবে, সঞ্চয় করতে পারবে। বুদ্ধিটুকুনো থাকতে হবে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, তাহলে কিন্তু কিছু না কিছু টাকা সঞ্চয় করা যাবে। এখানে পোলট্রির মাংস রান্না হচ্ছে, চিচিঙ্গা দিয়ে রান্না করবো আর কি পোলট্রির মাংস। ছেলে মেয়েরা পোলট্রির মাংসই পছন্দ করে মাছের থেকে। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ।